নিধারামপুর গ্রামে রমেশ নামে এক লোক থাকতো। সে তেমন কিছুই করত না। একদিন দুপুরে রমেশের বউ উমা রমেশকে ঘুম থেকে ডাকতে লাগলো। ওগো শুনছো, এখন ওঠো তো, পড়ে পড়ে আর কত ঘুমাবে? বাইরে একটু তাকিয়ে দেখো, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আহ বউ, বৃষ্টি হচ্ছে, তার সুন্দরের কি আছে? একটু ঘুমোতে দাও না। তুমি না কেমন মানুষ, অনেকে তো পড়ে পড়ে ঘুমালে, এবার উঠে একটু দেখো না বাইরের পরিবেশটা কেমন। আরে উঠো না, একটু উঠে দেখোই না কি সুন্দর পরিবেশ, তোমার অনেক ভালো লাগবে। ধুর ও বাবা, একটু শান্তিতে ঘুমোতেও দেয় না। কি গো গিন্নি, কেমন মানুষ গো তুমি? একটু ঘুমোতে দেখলেই আবার কানের সামনে ঘ্যান ঘ্যান কেন করো বলো তো? একটু ঘুমোতে দেখলে তোমার শান্তি লাগে না নাকি? যতক্ষণ না আমার ঘুম ভাঙবে তোমার শান্তি নেই, তাই না? ওগো রাগ করছো কেন তুমি? বাইরে কেমন রিমঝিম বৃষ্টি পড়ছে, পরিবেশটা কত সুন্দর, তাই তোমায় ডাকছিলাম। তুমি একটু জানলার বাইরে তাকিয়ে দেখো না, কত সুন্দর পরিবেশটা, দেখবে তোমার সব রাগ দূর হয়ে যাবে। রমেশ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো, দেখে সে উমাকে বলতে লাগলো, আসলেই তো গিন্নি, পরিবেশটা তো অনেক সুন্দর লাগলো, পরিবেশটাও ঠান্ডা। আমি তো এজন্যই একটু আরাম করে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তা তো তোমার আর সহ্য হলো না। এই কটা মাস ধরে যা গরম পড়েছে, অনেক কষ্ট হয়েছে এই গরমে। হ্যাঁ গো, সেটা তুমি ঠিকই বলেছো। এই কয়েকটা মাসের গরমে মানুষের নাজেহাল অবস্থা হয়ে গেছে। তাছাড়া গত 2 বছর তেমন তো বৃষ্টি হয়নি, পানির কত সমস্যা হয়েছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। সবাই পানির অভাবে খুব কষ্ট করছে। পানির অভাবে মাছ, তরি তরকারির অনেক অভাব দেখা দিয়েছে গো। আর যা ছিল তার দামও তো অনেক বেড়েছে। হ্যাঁ গো, ভালোই বৃষ্টি হচ্ছে, এবার মনে হচ্ছে চাষের মাছ ভালোই হবে। এবার যদি আমরা একটু মাছ খেতে পারি। হ্যাঁ গো, সে না হয় বুঝলাম, কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আবার ঘর বাড়ি না ডুবে যায়। আরে তুমি যে কি বলো না, মাঠঘাট খাল বিল নদী নালা কোথাও পানি নেই, মাঠ পেটে চৌচির। এখন ঘরবাড়ি ডুবে যাবে কোথায়? সবকিছুই তো পানির জন্য খা খা করছে। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু বৃষ্টির তো ভাব ভালো মনে হচ্ছে না গো। ওসব বাদ দাও তো, চলো চলো এখন খেয়ে নেবে, কি হয় না হয় সেটা পরে ভাবা যাবে। আচ্ছা, তুমি ভাত বাড়তে থাকো, আমি লালিকে খাবার দিয়ে আসছি। ও তো না খেয়ে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ছাতাটা নিয়ে যাও, বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে যে। রমেশ ছাতা নিয়ে লালিকে খাবার দিতে গেল। খাবার দিতে দিতে সে লালিকে বলল, লালি, এই নে, এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নে। এই বৃষ্টিতে কিন্তু আমি আর বাইরে আসবো না, সারা রাত এগুলো খেয়েই থাকবি তুই, কেমন? বাবা, ও বাবা, তাড়াতাড়ি ঘরে এসো। কিরকম কালো হয়ে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি কালবৈশাখী ঝড় উঠবে গো। হ্যাঁ রে বাবা, আসছি আসছি আমি। আকাশে জোরে কিছু বিদ্যুৎ চমকাতে লাগলো। এর মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। ওই দেখে সাগর বলে উঠল, মা, ও মা, আমার অনেক ভয় করছে গো। দেখো না কত জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সবকিছু ডুবে যাবে গো। তোদের এত ভাবতে হবে না, তোরা খেয়ে দে ঘুমিয়ে পড়। যা কপালে লেখা আছে তাই হবে। বউ, তুমি সাগর আর সোহাগকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ আমিও তো সেই কখন থেকেই বলছি ওদেরকে, তোরা আয় খাবার খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে ঘুমা, ঘুমিয়ে গেলে আর ভয় করবে না, আর কিছুটা টেরও পাবি না। ঠিক আছে মা, চলো তাহলে। হ্যাঁ গো গিন্নি, সেই ভয়ই তো পাচ্ছি। সেই ভোর রাত থেকে শুরু হয়েছে, থামার কোনো নামই নিচ্ছে না। কি করব? ঘর বাড়ি ডুবে গেলে ছেলে মেয়েদের নিয়ে কোথায় থাকবো, আর কি খাবো, কিছুই তো বুঝতে পারছি না। আমি বলি কি, তুমি লালিকে নিয়ে কোনো উঁচু জায়গায় রেখে এসো, ওখানে কিছু খড়কুটো রেখে দিয়ে এসো, আর আসার সময় কিছু কলা গাছ কেটে নিয়ে এসো। কেন গিন্নি, কলা গাছ দিয়ে কি করবে? কলা গাছের ভেতর একটা ফেলা বানিয়ে রাখবো, চারদিকে যে পানি বাড়তে শুরু করেছে, কখন না জানি আমাদের ঘরটাও ডুবে যায়। আমাদের সন্তানদের নিয়ে তো বাঁচতে হবে নাকি? ঠিক আছে গিন্নি, নিয়ে আসবো,
লালি, চল, তোকে ওই উঁচু জায়গাটায় রেখে আসি। চল লালি, এখানে থাকলে তোকে বাঁচাতে পারবো না। লালি, চল, পিছুটা দিস না, তাড়াতাড়ি চল, দেরি করিস না। পানি বেড়ে যাচ্ছে রে, তাড়াতাড়ি চল। লালি, তুই এখানেই থাক। আমরা যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে রে লালি। এই বলে রমেশ ওখান থেকে চলে গেল কলা বাগানের দিকে কলা গাছ নিতে। কলা গাছ কাটা শেষে সে সেগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি, ও গিন্নি, এদিকে আসো তাড়াতাড়ি। কি গো, কি হয়েছে? এই যে তুমি বললে না কলা গাছ আনতে, তাই কলা গাছ এনেছি গো। যাক, বেশ কটা কলা গাছ এনেছো দেখছি। এতে ভালো বড় একটা দেখে তৈরি করা যাবে। আর দেরি করা যাবে না গো গিন্নি। এসো, কলার ভেলা তৈরি করতে হবে। চারদিকে পানিতে থই থই করছে, মনে হচ্ছে যে কোনো সময় ঘরবাড়ি ডুবে যাবে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে গো। ওগো, আমরা এখন কি করব? কোথায় যাব? ছেলে মেয়েদের নিয়ে করবোটা কি? উপরওয়ালা আমাদের কপালে কি রেখেছে তা তিনিই জানেন। ওপরওয়ালাকে ডাকো, আমাদের কিচ্ছু হবে না। আর কেঁদো না গিন্নি। গিন্নি, তুমি ঘরে থাকো, এখন আমি ওই দিকটা দেখে আসি পানি কত দূর এলো। রমেশ যেয়ে দেখলো গ্রামে অর্ধেক পানি ঢুকে গেছে। আর তা দেখে রমেশ বলে উঠল, ও মা, গ্রামে তো পানি ঢুকতে শুরু করেছে। না 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 না, এভাবে বসে থাকলে আর হবে না। এক্ষুনি যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই বলে রমেশ তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার বউকে সব বলতে লাগলো। ও গিন্নি, তুমি এক্ষুনি সোহাগ সাগরকে ওঠাও, তাড়াতাড়ি ওঠাও। আমাদের গ্রামে প্রবল বেগে পানি ঢুকছে, আমাদের তাড়াতাড়ি ভেলায় উঠতে হবে। হ্যাঁ, তাই তো দেখছি, আমাদের ঘরেও পানি ঢুকে গেছে। এখন কি হবে গো? কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না। দেখবে আমরা ঠিক একটি নিরাপদ জায়গায় উঠে যাব, কোনো চিন্তা করো না। রমেশ এই বলে বাইরে চলে গেল। সে উমা আর সোহাগকে ডাকতে লাগলো। সাগর, সোহাগ, ওঠ তাড়াতাড়ি, আমাদের এক্ষুনি যেতে হবে, না হলে যে আমরা পানিতে ডুবে মরবো। মা, ও মা, আমাদের ঘরের মধ্যে তো পানি আর পানি। এত পানি আসলো কোথা থেকে? এখন কোথায় থাকবো মা? মা, এখন আমাদের কি হবে? আমরা তো মরে যাবো মা, কি হবে আমাদের? কাঁদিস না রে বাবা, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ। তাড়াতাড়ি বাইরে গিয়ে কলার ভেলায় উঠবে, তোর বাবা সেখানেই দাঁড়িয়ে আছে। মা, ও মা, তুমি যাবে না? হ্যাঁ রে বাবা, আসছি, তোরা যা, আমি এক্ষুনি আসছি। সোহাগ আর সাগর বাইরে চলে এলো কলা গাছের ভেলায় উঠতে। দুভাইকে দেখে রমেশ বলল, কিরে, তোরা যে একা, তোদের মা কোথায়? তোদের মা আসলো না যে? মা বলল তোরা যা, আমি আসছি। সোহাগের কথা শুনেই রমেশ উমাকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? গিন্নি, কি করছো? তাড়াতাড়ি বাইরে এসো, বৃষ্টির পানি তো বাড়তে শুরু করেছে। আর দেরি করো না, বাইরে এসো। এই তো আসছি, একটু দাঁড়াও। মা, ও মা, তাড়াতাড়ি আসো। এই তো এসে গেছি আমি। কি গো, কি করছিলে এতক্ষণ? আর হাতে কি এগুলো? কিছু শুকনো খাবার, চিড়ামুড়ি, এগুলো। কি জানে কতদিন ভেসে বেড়াতে হবে, কবে সে বন্যার পানি কমবে। একটু কিছু না খেলে যে আমরা মরেই যাব। হ্যাঁ গো গিন্নি, এটা তো তুমি ঠিকই বলেছ। এখন চলো, রওনা দিয়ে আর দেরি করা ঠিক হবে না। চলো চলো, একমাত্র ওপরওয়ালাই জানে আমাদের কপালে কি আছে। ওগো হ্যাঁ গো, কত কষ্ট করে একটু একটু করে আমরা ঘরের জিনিসপত্র তৈরি করেছিলাম। এই সর্বনাশা বৃষ্টির পানিতে আমাদের সব কিছু শেষ করে দিল। কেঁদো না গিন্নি, কেঁদো না, কেঁদো না। কেঁদে আর কি হবে? যদি বেঁচে থাকি আর সৃষ্টিকর্তা যদি চায়, আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো। দেখো, কেঁদো না। বাবা, ও বাবা, আমাদের লালি কোথায়? লালিকে তো দেখছি না। আমাদের লালিকে আমাদের সাথে নেবে না বাবা? লালিকে তোর বাবা উঁচু জায়গায় বেঁধে রেখে এসেছে। না রে, শুধু আমরাই যাবো। কিন্তু মা,
লালি তো এখানে থাকলে বৃষ্টির পানিতে ডুবে যাবে। এই পানিতে ডুবে তো মারা যাবে। মা, কি করবো রে বাবা, লালিকে ভেলায় উঠালে যে আমরা মরে যাব। আর পিছু টান করিস না বাবা, আমাদের গ্রামের অবস্থা ভালো না। আমাদের এক্ষুনি অন্য গ্রামে যেতে হবে রে, এক্ষুনি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো এখন। রমেশরা ভেলায় ভাসতে শুরু করলো। অনেকক্ষণ ভাসতে ভাসতে তারা অন্য গ্রামে চলে গেল। সেই গ্রামে পানির পরিমাণ বেশ কিছুটাই কম ছিল। পানির পরিমাণ কম দেখে রমেশ বলে উঠল, ওই দেখো গিন্নি, মনে হচ্ছে ওখানে বৃষ্টির পানি আসেনি। চলো চলো, আমরা ওখানে গিয়ে নামি। হ্যাঁ গো, তাই চলো। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। হ্যাঁ রে বাবা, একটু ধৈর্য ধর, ওখানে নেমেই তোদের খাবার দিচ্ছি। চলো চলো গিন্নি, এখানে সবাই নেমে পড়ি, আমি ভেলাটা বেঁধে আসি, কেমন? রমেশের কথা শুনে সবাই নেমে গেল। আর রমেশ ভেলা বেঁধে এসে বলল, ভাগ্যিস গিন্নি তুমি এই খাবারগুলো এনেছিলে, তা না হলে আমাদের খিদের যন্ত্রণায় এখন মরতে হতো গো। হ্যাঁ, এর জন্যই তো আমি এগুলো সাথে করে এনেছিলাম। এখন কথা না বলে চিড়ামুড়িগুলো খেয়ে পানি খেয়ে নাও। আহ মা, কি যে শান্তি, পেটটা একটু ঠান্ডা হলো। ক্ষুধার জ্বালায় অনেক কষ্ট হচ্ছিল গো মা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ওগো শুনছো, খাওয়া তো শেষ হলো, আর এখন প্রায় সন্ধে হয়ে আসছে। একটু পরেই তো রাত হয়ে যাবে। আমরা থাকবো কোথায়? রাতভর তো এইভাবে থাকতে পারবো না। কি যে করবো গিন্নি, কিছুই বুঝতে পারছি না। অচেনা অজানা গ্রাম, এখানে তো কেউ আমাদের সাহায্য করবে না। আচ্ছা, তোমরা এখানে বসো, দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। বাবা, আমিও যাই তোমার সাথে। না বাবা, তোর যাওয়া লাগবে না, তুই এখানেই থাক। আমি যাই, আমি গিয়ে দেখি কিছু একটা পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো, দেরি করো না কিন্তু। ঠিক আছে গিন্নি, আমি গেলাম এখন। এই বলে রমেশ চলে গেল। কিছুক্ষণ পর সোহাগ বলে উঠল, মা, ও মা, বাবা এখনো আসছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল বাবা গেছে। আমার কিন্তু অনেক ভয় করছে। জানি না রে বাবা, কেন এত দেরি করছে কে জানে। আমারও তো ভাল লাগছে না। এই অচেনা অজানা জায়গায় মানুষটাকে কেন সে একা পাঠালাম। চিন্তা করো না মা, বাবা ঠিকই চলে আসবে। এরই মধ্যে রমেশ চলে এলো। রমেশকে দেখে উমা বলতে লাগলো, ওই তো ওই তো তোর বাবা চলে এসেছে, আমাদের আর চিন্তা নেই। বাবা, তুমি এসেছো? জানো আমরা কত চিন্তা করছিলাম, জানো তুমি? কি গো, তুমি এত কলা গাছ এনেছো কেন? কোথাও কিছু খুঁজে পেলাম না তো গিন্নি, তাই এই কলা গাছগুলো নিয়ে আসলাম। বৃষ্টির পানি এই গ্রামেও ঢুকতে শুরু করেছে গো। তাহলে কলা গাছগুলো দিয়ে কি করব বাবা? বৃষ্টির পানিতে তো আমরা এখানেই থাকতে পারবো না। বলো কি করব? হ্যাঁ, তা তো জানি, কিন্তু এগুলো দিয়ে আমি ঘর বানাবো। ওগো, তোমার মাথা ঠিক আছে? কলার গাছ দিয়ে ঘর বানাবে কি করে তুমি? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তোমরা চুপটি করে বসো, দেখো আমি কি করি। এই বলে রমেশ কলা গাছগুলো দিয়ে সে ভেলার ওপর ঘর বানাতে শুরু করলো। এরপর রমেশ উমাদের ডাকতে লাগলো, গিন্নি, ও গিন্নি, কই তোমরা? আমার কলা গাছের বাড়ি বানানো হয়ে গেছে, এদিকে এসো তোমরা। আরে বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি তো কত সুন্দর করে কলার ভেলার ওপর কলা গাছের বাড়ি তৈরি করেছো। হ্যাঁ গো গিন্নি, বৃষ্টির পানিতে আমাদের আর কষ্ট হবে না। এই ঘরে খুব ভালোভাবে থাকতে পারবো গো। এরপর বৃষ্টির পানি কমে গেলে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। কি মজা, কি মজা! আজ আমরা নতুন ঘরে থাকবো, তাও আবার কলা গাছের বাড়িতে। আমরা আমাদের নতুন কলা গাছের বাড়িতে যাই। হ্যাঁ চলো সবাই। ও বাবা, আমাদের কলা গাছের ঘরটা আরো বেশি সুন্দর লাগছে ভেতর থেকে। হ্যাঁ, ওগো, এইভাবে আর কতদিন চলবে? এই বৃষ্টির পানি আমাদের কি থেকে কি করে দিল। ছেলেদের নিয়ে আজ আমাদের কলা গাছের ভেলায় ভেসে বেড়াতে হচ্ছে। এই সর্বনাশা বৃষ্টি আমাদের নিঃস্ব করে দিল। হ্যাঁ গো গিন্নি, এই চিন্তাই তো আমার মাথার মধ্যে ঘুরছে।
তোমাদের কি খাওয়াবো, কোথায় নিয়ে যাব, কি করব? তোমাদের নিয়ে এই কলা গাছের ঘরেই বা কয়দিন থাকবো বলো গিন্নি? থাক, এখন চিন্তা করতে হবে না, শুয়ে পড়ো দেখি। এইভাবেই কাটতে লাগলো বেশ কিছুদিন। আস্তে আস্তে বৃষ্টির পানিও নামতে শুরু করলো। ওগো শুনছো, সব খাবারও তো ফুরিয়ে গেছে। আর কলা গাছের ঘরে ছেলেদের নিয়ে কদিনই বা থাকবো? বৃষ্টির পানি নামতে শুরু করেছে। এখন চলো আমরা আমাদের গ্রামে ফিরে যাই। হ্যাঁ গো গিন্নি, আমি তো তাই ভাবছিলাম, কলা গাছের ঘরেই বা কয়দিন থাকবো, এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। চলো, এখানে থাকতে হবে না, নিজেদের গ্রামে ফিরে কাজকাম করে কোনো মতে চললেই হবে। বা, ও বা, তাহলে কি আমরা এই কলা গাছের ঘরে আর থাকবো না? না রে বাবা, আমাদের গ্রামে ফিরে আমরা আবার আগের মতো ভালোভাবে থাকতে শুরু করব। হ্যাঁ গিন্নি, তুমি সবকিছু গুছিয়ে নাও, আমরা আমাদের গ্রামের দিকে ফিরে যাই। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বাড়ি এসে পৌঁছলো। বাড়িতে এসে দেখলো তাদের ঘর বাড়ি ভেঙে গেছে। আর তাই দেখে রমেশ বলতে লাগলো, এ কি সর্বনাশ! এই বৃষ্টির পানিতে আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে, আমাদের লালিকেও ভাসিয়ে নিয়েছে, আমাদের তো সবকিছু শেষ হয়ে গেল, আর কিচ্ছুটি রইল না আমাদের। ওগো, আমাদের কপালে কি এই লেখা ছিল? তাও তো নিজের জমিটা ফিরে পেয়েছি, অনেকে তো তাও পায়নি। বৃষ্টির পানিতে তাদের জমিটুকুও নিয়ে গেছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, নিজের গ্রামে কোনো রকম খেটে ঠিকই নিজের সংসারটা চালাতে পারবো, কিন্তু ঘরটাও তো নেই, আমরা এখন কোথায় থাকবো? কেন বাবা, এখানেও তো আমরা কলা গাছ দিয়ে ঘর তৈরি করতে পারি, তাই না? আমরা কলা গাছ দিয়ে ঘর তৈরি করে থাকবো। ঠিক বলেছিস বাবা তুই, আমরা এখানেও সুন্দর করে একটা কলা গাছের ঘর তৈরি করব। হাহা। হ্যাঁ, আমাদের বৃষ্টির পানিতে কলা গাছের বাড়ি। তা কথা মন্দ বলনি গিন্নি, কথা মন্দ বলনি। বোন, দেখ আমি কত বড় মাছ ধরেছি রে। দাদা রে, তুই সত্যিই অনেক ভালো মাছ ধরতে পারিস। মাছ দেখলে মামি খুব খুশি হবে। এই যে, তোরা দুটোকে সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবি, নাকি কিছু কাজ টাজও করবি? ঘরের কাজ না করে সারাটা দিন শুধু মাছ ধরা। মামি, আমরা তো সব কাজ করে নিয়েছি। বেশি কথা বলবি না, এখনই বাড়িতে গিয়ে ভাত রান্না কর। আর তুই গিয়ে গরু নিয়ে আয় মাঠ থেকে, এমনি সময় দুটোকে পাওয়াই যায় না, আর খাওয়ার সময় ঠিকই এসে পড়ে। এই বলে ফুলমতি সেখান থেকে চলে আসে। রতন মাঠে চলে যায় গরু আনতে। মিতা বাড়ি এসে মাছ কেটে রান্না করে। খাবার সময় মামি, খুব ক্ষুধা পেয়েছে, দুটো ভাত দাও না। সারাটা দিন শুধু খাই খাই, এতদিন হলো তোর বাবা মা মারা গেছে, আমাদের ঘাড়ে আর কতদিন চড়ে থাকবি? তোদের দুটোর জন্য আমার মেয়েটাকেও কিছু খাওয়াতে পারি না। আমার বাড়ি থেকে বের হবি তোরা? মামি, আমরা কোথায় যাবো? আমাদের তো আর কেউ নেই। আমি সেটা কেমন করে বলবো? হ্যাঁ, আমি তোদের চলে যেতে বলছি, তোরা এক্ষুনি বের হয়ে যাবি। গিন্নি, ছোট মানুষ, এমন করে কেন কথা বলছো? ছেড়ে দাও না, ওরা তো আমারই রক্ত, যাবে কোথায়? তাহলে এই দুটোকে নিয়েই থাকো তুমি, আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি বাবার বাড়ি চলে যাব। না মামি, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার বোনকে নিয়ে চলে যাচ্ছি। চল বোন। রতন মিতাকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসে। রতনের মামা বাধা দিতে গিয়েও ফুলমতির জন্য পারে না। রতন আর মিতা হাঁটতে হাঁটতে একটা পেয়ারা গাছের নিচে এসে দাঁড়ায়। দাদা, দাদা আমার খুব খিদে পেয়েছে, সারাদিন না খেয়ে তো আর হাঁটতে পারছি না দাদা। বোন, এই পেয়ারা গাছে তো মাত্র একটা পেয়ারা, তাও আবার সেটা পাখিতে খাচ্ছে, তোকে কি খেতে দেব বল? না দাদা, তুই আমি দুজনেই খাবো, তুইও তো সেই সকাল থেকে খাসনি। আরে বোন, দেখ একটা ভালো পেয়ারা পড়েছে রে। এটা মনে হয় পাতার ভেতরে ছিল,
এটা তুই খা, ক্ষুধা কমে যাবে। আজ বাবা মা থাকলে হয়তো আমাদের এত কষ্ট পেতে হতো না। যাই হোক, ওই দেখ দাদা, নদী। চল নদী থেকে একটু পানি খেয়ে আসি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ঠিক আছে, চল বোন। দাদা, এবার আমরা কোথায় যাবো রে দাদা? সন্ধে তো হতে চললো। বোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই দেখ, বাঁশের ঝোপ। আমরা ওখান থেকে বাঁশ কেটে এই নদীর মাঝে একটা ছোট্ট বাঁশের ঘর বানাই। অন্তত মাথার ওপর চাল তো থাকবে, তাই না? ঠিক বলেছিস দাদা, আমরা নদীর মাঝেই ঘর তৈরি করি, তাহলে সেখান থেকে আমাদের আর কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু তুই কি পারবি নদীর মাঝে বাঁশের বাড়ি বানাতে? কেন পারবো না বোন, আমাকে যে পারতেই হবে। কিন্তু বাঁশ কাটবো কি দিয়ে? ওই তো একটা লোহা, আমি এটাকে ধার দিয়ে দা বানাই। দাদা, তুই ঘর বানা, আমি তোকে সাহায্য করছি। দাদা, এটা আমাদের বাড়ি। কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে ঘরটিকে যেন নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। আচ্ছা দাদা, একটা কথা বলবো? কি কথা বোন, বল। আমরা তো ছোট্ট ঘর বানাতে পেরেছি, কিন্তু নদীর স্রোতে ভেঙে যাবে না তো ঘরটা? না রে বোন, অনেক যত্ন করে বানিয়েছি। তাছাড়া এখানে তো অল্প পানি, আমরা তো নদীর একদম মাঝখানে যাইনি। এখানে তেমন স্রোতও আসবে না। যাই হোক, অন্তত আমাদের মাথার উপর ছাদ তো আছে এখন। দাদা, এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, খুব ক্ষুধাও পেয়েছে। বোন, এত রাতে আমি খাবার কোথায় পাবো? একটা দিন কষ্ট কর, সকাল হলেই আমি একটা ব্যবস্থা করব। আচ্ছা চল, এই বাঁশগুলো ঘরের ভেতর নিয়ে দুটো একটা খাটের মতো বানাবো, না হলে আমরা ঘুমাবো কিসের ওপর? ঠিক আছে দাদা। দাদা, ঘরের ভেতর কত সুন্দর, বাইরের থেকেও ঘরের ভেতরটা বেশি সুন্দর। আমি যে এত সুন্দর ঘর বানাতে পারবো বুঝতে পারিনি। বোন, খাট বানানো শেষ, এখন ঘুমাতে চল। ঠিক আছে দাদা। রতন ও মিতা তাদের নদীর মাঝে বানানো বাঁশের বাড়িতে ঘুমিয়ে পড়ে। পরদিন পাখির ডাকে ঘুম ভাঙে তাদের। দাদা, আমিও যাবো তোর সাথে, দুজনে মিলে কাজ করলে কষ্ট কম হবে। ঠিক আছে, চল বোন। রতন মিতাকে নিয়ে অনেক জায়গায় কাজ খোঁজে, কিন্তু ছোট হওয়ায় তাদের কেউ কাজ দিতে চায় না। দাদা, এভাবে না খেয়ে থাকলে তো আমরা মারা যাবো। ক্ষুধার যন্ত্রণা যে আর সইতে পারছি না। বোন চল, আমরা জঙ্গলের ভেতরে গিয়ে দেখি কোনো ফল পাই কিনা। ঠিক আছে দাদা। দাদা, আমরা তো মাত্র 2টা লেবু পেলাম, এটা দিয়ে কি পেট ভরবে? চিন্তা করিস না বোন, দেখবি বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। চল, আমরা আমাদের বাঁশের বাড়িতে গিয়ে একটু লেবু খাবো। নিজের বাড়িতে খাবার মজাই আলাদা রে। কেউ বলবে না এটা আমার বাড়ি। এই বাড়ি থেকে বেরিয়ে যা, বুঝলি? তুই ঠিক বলেছিস দাদা। মিতা আর রতন তাদের নদীর মাঝে বানানো বাঁশের বাড়িতে চলে আসে। এরপর তারা দুজন যখন দুটো লেবু খেতে যায়, ঠিক তখনই সেখানে এক বুড়ি আসে। আরে, নদীর মাঝে বাঁশ দিয়ে বাড়ি বানিয়েছো? আচ্ছা ছেলে, তোমাদের ভয় করছে না? ভয় করে কি হবে? আসলে বুড়িমা, আমাদের এই পৃথিবীতে কেউ নেই। মামা মামির কাছে ছিলাম, কিন্তু মামি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। বাকি কথা পরে শুনবো বাবা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? বুড়িমা, আমাদের কাছে তো দেবার মতো এই লেবু দুটো ছাড়া আর কিছু নেই।
তুমি বরং এই লেবু দুটোই খাও। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের দেখলে মনে হচ্ছে 2-3 দিন ধরে না খেয়ে আছো, তবু এই লেবু দুটি আমায় দিলে। আমরা খুব সহ্য করতে পারবো, কিন্তু তুমি তো বুড়ি মানুষ, তুমি কি ক্ষুধা সহ্য করতে পারবে? খাবারটা তোমার বেশি প্রয়োজন ছিল বুড়িমা। তোমাদের মন কেমন খাবার চেয়ে সেইটা পরীক্ষা করলাম। জঙ্গল থেকে ফেরার সময় তোমরা কি বলেছিলে আমি তা সব শুনেছি। তোমাদের অসহায় অবস্থায় দেখে তোমাদের সাহায্য করতে এলাম, কিন্তু আমি তাদেরই সাহায্য করি যাদের মনে মায়া আছে, আর তোমাদের মনে মায়া আছে। তুমি আমাদের সাহায্য করবে, কিন্তু কিভাবে বুড়িমা? এত রুটি, এত খাবার, দাদা আমরা বেঁচে গেলাম। আজ থেকে আর না খেয়ে থাকতে হবে না। কিন্তু এইটুকুই যথেষ্ট সাহায্য নয়, তোমাদের জন্য আরো কিছু করতে হবে। বুড়ি তার লাঠি তুলে আকাশের দিকে তাকিয়ে কিছু মন্ত্র পাঠ করে। মুহূর্তেই তাদের বাড়ির চারপাশে সবুজের সমারোহ হয়ে যায়। নানান রকম ফলের গাছ গজিয়ে ওঠে। এ কি করলে বুড়িমা? এটা কেমন করে সম্ভব? এখন থেকে তোদের আর কষ্ট হবে না। এই ফল আর সবজি তোদের সব অভাব দূর করে দেবে। শোন, তোদের এই বাঁশের বাড়ি সারা জীবন এমন থাকবে, এটা কখনো ভাঙবে না। এই পানির স্রোত আসলে সেটা ফুলে পরিণত হবে। ধন্যবাদ বুড়িমা, তুমি না থাকলে হয়তো আমরা বেশি দিন বাঁচতে পারতাম না। এখন থেকে আমাদের আর কোনো ভয় নেই। আমাদের মাথার উপর সালার কখনো হারাবে না, আমাদের বাঁশের বাড়িও কখনো নষ্ট হবে না। খুব আনন্দ হচ্ছে আমার। দেখ বোন, বুড়িমার কথা মতো নদীর প্রতিটা স্রোত আমাদের বাড়ির কাছে এসে ফুল হয়ে যাচ্ছে, আর দূরে গেলে আবার পানি হয়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য! বুড়িমা, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই। আমার ধন্যবাদ লাগবে না, তোরা ভালো থাকলেই আমি খুশি। আসি তবে। বুড়ি সেখান থেকে চলে যায়। মিতা আর রতন বুড়ির দেওয়ার সবজি ক্ষেত থেকে সবজি ও ফল গাছ থেকে ফল বিক্রি করে আনন্দে ও নির্ভয়ে নদীর মাঝে বাঁশের বাড়িতে বসবাস করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। একদিন গিন্নি, আমার খুব ক্ষুধা পেয়েছে। মেয়েটারও মুখটা শুকিয়ে গিয়েছে। ওই দেখো, নদীর মাঝে কি সুন্দর একটা বাঁশের বাড়ি। এত সুন্দর বাড়ি আমরা আগে কখনো দেখিনি তো। মা বাবা চলো না ওই বাঁশের বাড়ি গিয়ে দেখি, আমাদের কিছু খেতে দেয় নাকি। ঠিক আছে রে মা, চল যাই। বাড়িতে কেউ আসেন? বলি বাঁশের বাড়িতে কেউ কি আসেন? আরে মামা মামি, তোমরা, তোমাদের এমন অবস্থা হলো কি করে? তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা সারাদিন না খেয়ে আছো। এইসব তোদের সাথে অন্যায়ের শাস্তি। তোদের যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আজ আমাদেরও সেইভাবেই বাড়ি থেকে বের করে দিয়েছে। কি মামি? মোড়লের কাছে বাড়ির দলিল রেখে টাকা নিয়েছিলাম, শোধ দিতে না পারায় তারা বাড়িটা নিয়ে নিয়েছে আমার। বিধাতা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। বাবা, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আমাদের মাফ করে দে। কেঁদো না মামি, তোমরা যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমরা তোমাদের মাফ করে দিয়েছি। আজ থেকে তোমরা আমাদের সাথে আমাদের এই বাঁশের বাড়িতে থাকবে। কিন্তু দাদা, এই ঘরটায় তো নদীর মাঝে, যদি ভেঙে যায়? এটা ভাঙবে না রে বোন, এটা এক বুড়ি মায়ের আশীর্বাদ। কি মজা, কি মজা! আজ থেকে আমরা বাঁশের বাড়িতে থাকবো। তোদের এই দিন আমি কোনোদিন ভুলবো না। তোদের সাথে কত অন্যায় করেছি, কিন্তু তোরা সব ভুলে তোদের বাড়িতে আমাদের থাকতে দিলি। এসব বাদ দাও, আমরা সবাই আবার একসাথে থাকবো, এটা ভেবেই তো ভালো লাগছে। এখন ঘরের ভেতর এসে খেয়ে নাও তো দেখি। ঠিক আছে বাবা, চল।
নিয়ে যান দাদা, বেগুন নিয়ে যান। খুব ভালো বেগুন, একদম সস্তা, মাত্র 10 টাকা কেজি। বেগুনগুলো বেশি সুবিধার মনে হচ্ছে না, কেমন শুকনো শুকনো লাগে, তেমন একটা ভালো না। আরে কি যে বলেন না দাদা, গাছ থেকে সকালেই তুললাম, একদম টাটকা বেগুন। না না, আমার পছন্দ হচ্ছে না দাদা, ওই লোকের বেগুনগুলো বেশ ভালো, আমি বরং ওখান থেকে কিছু বেগুন কিনে নিয়ে যাই। এভাবে এক বেলা কেটে গেল, কিন্তু দুঃখু একটাও বেগুন বেচতে পারল না। কপালে কি লেখা ছিল কে জানে, সারাদিনের ভেতর একটা বেগুনও বিক্রি করতে পারলাম না। দুঃখদা, চিন্তা করে কোনো লাভ নেই, এবার বেগুন খুব সস্তা, ফ্রিতে দিলেও কেউ নিতে চাচ্ছে না। তাই তো দেখছি রে, কি করব এখন এত বেগুন নিয়ে? এবার খেতে বেগুনও ধরেছে অনেক। আমি আজই গিয়ে সব বেগুন গাছ তুলে গরু ছাগলের সামনে দিয়ে দেব, তারা অন্তত খেয়ে বাঁচুক, এরপর অন্য কিছু চাষ করব আর কি। তাহলে আমিও সেটাই করব দাদা। তোমাদের তো যাই হোক 2-5 কেজি বিক্রি হয়, কিন্তু আমি সারাদিনে 1 কেজিও বিক্রি করতে পারি না। কি গো, তোমার আবার কি হলো? এই বেগুন সব গরুর সামনে দিচ্ছ কেন? কি আর করব বলো, সারাদিন বসে থেকে একটা বেগুনও বিক্রি করতে পারিনি। ফ্রিতে দিলেও কেউ নিতে চাচ্ছে না। এবার হাটে মাঠে বেগুনের একদম ছড়াছড়ি। কি করবে এবার? সংসারটা চলবে কি করে? আমাদের এই দুঃখের দিন কি কোনো দিনও ঠিক হবে না? জানি না গিন্নি, সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। আমি যেখানেই যাই সেখানেই শূন্য হয়ে যাই। আগেরবার বেগুনের চাষ করলাম না, কিন্তু বেগুনের দাম হলো একদম আগুন বরাবর। এবার বেগুন করলাম, বেগুন একদম সস্তা। সবই আমার পোড়া কপাল। আরে দুঃখু দাদা, সব বেগুন গরুকে দিয়ে খাওয়াচ্ছ কেন? আমি জানতাম এবার বেগুন সস্তা হবে। মানুষ যে ফসল চাষ করে আমি প্রতিবারই তার উল্টাটা করি, বুঝলে? তোমাদের দাদা টাকা আছে, চাইলেই যখন যেটা ইচ্ছা করতে পারো, কিন্তু আমি তো চাইলেই সবকিছু করতে পারি না। টাকা কি আর কেউ ঘরে দিয়ে যায় রে? বুদ্ধি দিয়ে রোজগার করতে হয়। এবার বেগুন একদম লস খেলাম গো, এবছর আর বেগুন চাষ করব না, বুঝলে দাদা? এবার আমি মিষ্টি কুমড়া চাষ করবা। বেগুন আমার জীবনটাই একেবারে শেষ করে দিল। এবার আমি উচ্ছে, ডাটা, লাউ এগুলো চাষ করব। দিনুদা, তুমি কি চাষ করবে? এবার আমি টমেটো চাষ করব। এই যে দুঃখ, তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? তুই কি চাষ করবি? হাতে টাকা করি কিচ্ছুটি নেই। নতুন করে যে সবজির বীজ কিনবো সেই টাকাও নেই। আমার মনে হয় আবারও বেগুন চাষই করতে হবে। তোর যা ইচ্ছে কর, কিন্তু আমরা এবার ভিন্ন কিছু চাষ করব। তুইও ভেবে দেখিস, তোর খারাপ হোক সেটা আমরা কেউ চাই না, বুঝলি? কিছুদিন পর থেকেই চাষিরা যে যার মতো খেতে আলু, পটল, টমেটোর বীজ রোপণ করলো। দুঃখু তার জমিতে চাষ দিয়ে সেখানে বেগুনের বীজ বপন করলো। দেখতে দেখতে বেগুন গাছগুলো বেশ বড় হয়ে গেল। কি গো, তোমার কাজ শেষ হলো নাকি? নাকি এখনো কাজ বাকি আছে? ইস, কি কাঠফাটা রোদটাই পড়েছে আজ। না গো গিন্নি, কাজ শেষ হয়নি। বেগুন গাছগুলোর এত যত্ন করছি, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না, কেমন জানি কুকড়ে যাচ্ছে। গাছে একটু সার মাটি না দিলে কি ভালো হয়? বাকিতে করে হলেও কিছু সার মাটি এনে বেগুন গাছে দিও। আমাকে কেউ বাকিতে যে সার দিতে চায় না গিন্নি। যার কাছেই যাই সবাই কেমন যেন বাঁকা চোখে তাকায়। নিজে খেটে খুটে যা হয় তাই লাভ, কিচ্ছু দেবে না এই বেগুন গাছে। তাই এসো, এবার খেয়ে নাও। হাতে এখনো কিছু কাজ বাকি আছে, তুমি ভাত রেখে যাও, আমি পরে খেয়ে নেব।
ভাত খাচ্ছিস বাবা? হ্যাঁ গো বুড়িমা, সকালে গরিবের পান্তা ভাত ছাড়া আর কি জোটে। তোর ওখান থেকে আমায় কিছু খাবার দিবি বাবা? হ্যাঁ, তো খিদে লেগেছে যে হাঁটতে গেলেও পা দুটো খুলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না বুড়িমা, কিন্তু এ যে পান্তা ভাত, তুমি কি খেতে পারবে পান্তা ভাত? কেন পারবো না বাবা, আমিও তো তোদের মতনই মানুষ। তবে আর দাঁড়িয়ে কেন, এসো এখানে, এসো এসো, এই নাও, খাও। জানো বুড়িমা, এবার গাছে খুব বেগুন হয়েছিল, যদি বিক্রি করতে পারতাম অবস্থার হয় একটু উন্নতি হতো। তোমাকে এই পান্তা ভাত খেতে দিতাম না, আমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে পেট ভরে ভালো করে খাবার দিতাম। এ আর কম কিসে বাবা, অনেকদিন পর পেট ভরে শান্তি করে দুটো ভাত খেলুম। আমার কপালটা যে দুঃখে ভরা বুড়িমা, কোথাও কোনো কাজ করে উন্নতি করতে পারি না। জানি না এবার কি হবে, তবে এতদিন যখন ভালো হয়নি, এবারও হবে না। দেখো বেগুন গাছগুলো কেমন কুকরিয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না রে বাবা, তুই এত চিন্তা করিস না তো। তোর মনটা খুব সহজ সরল, তাই হয়তো সৃষ্টিকর্তা তোর পরীক্ষা নিচ্ছে। আশীর্বাদ করি বাবা, তোর মঙ্গল হোক, তোর খেতে সোনার ফসল ফলুক। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মাঠে চাষিদের এবার খুব ভালো ফসল হলো, কিন্তু দুখুর বেগুন গাছে সব পোকা আর কোকড়া বেগুন হলো। এবার তো তোর খেতে বাম্পার ফলন হয়েছে। খেতে লাউ আর টমেটো তো পরিপূর্ণ। শুনলাম বাজারে নাকি দামও ভালো লাউ টমেটোর, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আমার খেতেও এবার খুব ভালো ফলন হয়েছে, কিন্তু আমাদের দুখুর খেতে কি হলো জানিস? সারাদিন এত পরিশ্রম করার পরেও গাছের বেগুন তো মোটেও ভালো হয়নি। এমন বেগুন বাজারে বিক্রি হবে বলে মনে হয় না। দুঃখের কপালে আর কি সুখ লেখা থাকে রে। এবারের বেগুনও গরুকে খেতে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পরিবার নিয়ে নির্ঘাত না খেয়ে মরতে হবে। কি গো, এইভাবে বসে রইলে যে? আজ দুদিন তো মাঠেও যাচ্ছ না, আবার কি হলো? মাঠে গিয়ে আর কি করব গিন্নি, বেগুনের অবস্থা একদম সস্তা, ফ্রিতে দিলেও কেউ নেবে না। আচ্ছা, এত চিন্তা করো না তো, না নিলে না নেবে। তোমাকে এভাবে চিন্তিত দেখতে আমার একদম ভালো লাগে না। বাড়িতে কোনো তরকারি নেই, চাও তো তুমি কিছু বেগুন তুলে আনো। পোকা কোকড়া বেগুন কি খেতে পারবে কেউ? পোকা পোকা, তা বেশি বাদ দিয়ে রান্না করলেই তো হবে। নিজেদেরটা নিজেরাই খেলাম, তাতে কি? কি রান্না করবে এই বেগুনের? একদম পোকা পোকা। কেন যে আমার সাথে এমন হয়? বউটাকে আজ পর্যন্ত একটু সুখের মুখ দেখাতে পারলাম না। নাও, এর থেকে বাদ দিয়ে দেখো রান্না করতে পারো কিনা। হোগো হোগো, বেগুনের ভেতর এগুলো কি? এটা তো সোনার মতো লাগছে। আরে এটা তো সোনাই। সবগুলো বেগুন কেটে দেখো তো। রীতা একে একে সবগুলো বেগুন কেটে দেখলো, বেগুনের ভেতরে সব সোনা। ওগো, তোমার তো সব সোনার বেগুন ফলেছে, কিন্তু এটা কি করে সম্ভব? তবে কি বুড়িমার আশীর্বাদ? হ্যাঁ দুঃখু, ঠিকই বলেছিস। সৃষ্টিকর্তা কখন কার ওসিলায় কি পাঠায় তা তো একমাত্র সেই জানে। এটা তোর কর্মের ফল। সৃষ্টিকর্তা কখনোই কাউকে ঠকায় না রে। ধন্যবাদ বুড়িমা, তোমাকে অনেক 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 ধন্যবাদ। গিন্নি, আমাদের সকল দুঃখের দিন এবার শেষ গো। আমার বেশি দরকার নেই, কোন রকম চলার মতো রেখে বাকিটা গরিব দুঃখী মানুষকে সাহায্য করব। তুমি বেগুন গাছের বেগুনগুলো তুলে আনো, সেখান থেকে সব সোনা সংগ্রহ করে
তারপর একসাথে সব বিক্রি করব। হ্যাঁ গো গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। দুঃখু মাঠে গিয়ে তার ক্ষেত থেকে সমস্ত বেগুন তুলে বাড়ি এনে একে একে সব বেগুন থেকে সোনা সংগ্রহ করলো। হ্যাঁ তো সোনা, বাবা গো বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। গিন্নি, সব কিছু যেন আমার একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। দুঃখু সব সোনা বিক্রি করে অনেক বড় লোক হয়ে গেল। সে একটা প্রাসাদ গড়ল। আমার সব কিছু যেন ঘোলা লাগছে। দুদিন আগেও যে দুঃখের এত কষ্ট ছিল, সে তার এই ঘন পোকরা বেগুন উঠিয়ে কি করে এত বড় লোক হয়ে গেল রে বাবা। আমি তো সেটাই ভাবি, সাথে বউয়ের মুখ ছামটি তো আছেই। ওই যে দেখ, দুঃখ চলে আসছে। চল, আজ বেটাকে শক্ত করে জিজ্ঞাসা করি তার ওই বেগুন গাছে কি ছিল। তোমরা তো দেখছি এক জায়গায় বসে, তা সবাই কেমন আছো? এই আছি কোনো রকম। তা দুঃখু ভাই, তোমার হঠাৎ এই ধনী হবার রহস্যটা কি বলো তো আমাদের। তোমার বেগুন গাছে বেগুনের ভেতর এমন কি ছিল? আরে না না দাদা, ওসব কোনো কথা না, সবই সৃষ্টিকর্তার দান। আমার বেগুনগুলো হয়তো বা পোকরা ছিল, কিন্তু তার ভেতরে সৃষ্টিকর্তার আশীর্বাদ ছিল গো। তার কথা মন্দ বলিসনি দুঃখু, সত্যি তোর এতদিনের দুঃখ কষ্ট দূর হলো, এতে আমরাও অনেক খুশি রে। হ্যাঁ দাদা, তোমরাও তো আমার বিপদে পাশে ছিলে, কত সাহায্য করেছো। তোমাদের কথা আমি কোনোদিন ভুলবো না। তা আজ আসি, বাড়িতে আত্মীয় আসবে, তাই একটু হাটে যাচ্ছি। মধুপুর নামে এক গ্রাম। সেই গ্রামে গনি নামে এক সৎ কৃষক বাস করত। অভাবের সংসার ছিল তার। গনিরা সংসারে ছিল মোট 4 জন। গনির 2 বউ, গনির মা ও গনি। গনি, ও গনি, কোথায় গেলি রে বাবা? একটু আয় তো আমার কাছে। কি হয়েছে মা, ডাকছো কেন? কি বাবা, তুই আমার উপর রাগ করে আর কতদিন থাকবি? আমার সাথে একটু ঠিক মতো তো কথাও বলিস না। আমি তোর মা রে বাবা, আমার উপর রাগ করে আর কতদিন থাকবি বল? রাগ করব না তো কি করব? তোমাকে কত করে বললাম আমি আর একটা বিয়ে করব না, তা তুমি আমার কথাই শুনলে না। আমি তো তোর ভালোর জন্যই বলেছিলাম, বড় বউয়ের বাচ্চা কাচ্চা হয় না, তাই তোকে দ্বিতীয় বিয়ে দিয়েছিলাম। কিন্তু কে জানতো যে ছোট বউয়েরও বাচ্চা কাচ্চা হবে না। এমনিতেই 3 জনের সংসার চালাতে হিমশিম খেয়ে যেতাম, আর 4 জনের সংসার তো কেউই ঠিক মতো দুটো খাবার খেতে পারি না। কি গো, তোমাদের আবার কি হলো? এই সকাল সকাল এত বকাবকি করছো কেন? এই ছোট, এদিকে আয় তো, রান্নার কাছে আমায় একটু সাহায্য করবি আয়। দুই অপয়ার কত মিল দেখ, কেউ দেখে বলতেই পারবে না যে এই অপয়া দুটো সতীন। দেখে মনে হয় 2 বোন, দুটোর কপাল একই রকম লেখা। মা, আপনি আমাদের এমন করে বলছেন কেন? বাচ্চা না হলে আমরা করবোটা কি? এটা তো সৃষ্টিকর্তার হাতে। মুখে শুধু বড় বড় কথা। দূর হ আমার চোখের সামনে থেকে। দুটোকে দেখলেই আমার পা থেকে মাথা পর্যন্ত চলে। কে জানে এই আপদ দুটো কবে বিদায় হবে। হাই বিধাতা, আমাদের সাথে কেন এমন হচ্ছে? আমরা কি কোনো দিনও মা ডাক শুনতে পারবো না? তুই এখানে? আমি তোকে সারা বাড়ি খুঁজছি। কিরে, তুই কাঁদছিস কেন? কাঁদিস না বোন, তোর চোখের পানি আমার সহ্য হয় না। কাঁদবো না তো করবোটা কি বলো? মা আমাদের মুখের ওপর কেমন করে কথা বললো। এ আর নতুন কি, মা তো সবসময় এমন করেই কথা বলে। আমি আজ কতকাল ধরেই তো শুনে আসছি। শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এখন তোরও হয়ে যাবে। দিদি, বিধাতা আমাদের কোন পাপে শাস্তি দিচ্ছে? আমরা আর কত মানুষের খারাপ কথা শুনবো বলো তো?
আমি জানি না রে ছোট, বিধাতা কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। কাঁদতে কাঁদতে আমার চোখের পানিও শুকিয়ে গেছে, এখন আর কাঁদতেও পারি না রে। রীতা আর মিতা যে লেবু গাছের নিচে বসে কাঁদছিল সেটা ছিল মায়াবী লেবুর গাছ। লেবু গাছ এতক্ষণ দুই বউয়ের সব কষ্টের কথা শুনছিল। তখন লেবু গাছের দুই বউয়ের ওপর খুব মায়া হলো। তোমরা এমন করে কেঁদো না তো, কারো চোখের পানি যে আমি সহ্য করতে পারি না। কে কে কথা বললো? পেছন থেকে কথা না বলে সামনে এসো। বড় বউ, আমি লেবু গাছ, আমি তোমাদের সাথে কথা বলছি। তুমি লেবু গাছ হয়ে কি করে কথা বলছো? এতদিন ধরে তো তোমাকে দেখে আসছি, কই আগে তো কখনো কথা বলনি। আগে তো কেউ কখনো আমার কাছে এসে এভাবে কাঁদেনি। আমি তো কারো কষ্টে চোখের পানিতেই জাগ্রত হই। কি বলছোটা কি? হ্যাঁ, আমি মায়াবী লেবু গাছ। আমি তোমাদের দুজনের ভালোবাসা দেখে খুব সন্তুষ্ট হয়েছি। আমি তোমাদের সাহায্য করতে চাই। তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? আমাদের জীবনের সমস্যা হলো একটা বাচ্চা, আর বাচ্চা না হলে এর কোনো সমাধান নেই। তোমাদেরও বাচ্চা হবে, তোমরা মা ডাক শুনবে, তোমাদের দুবুয়ের সকল কষ্ট দূর হবে। তুমি সত্যি বলছো? আমাদের আমাদের বাচ্চা হবে? হ্যাঁ হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমরা তোমার সব শর্তে রাজি। বলো বলো, আমাদের কি করতে হবে? আমি তোমাদের একটা বাচ্চা দিতে পারি, কিন্তু ওই বাচ্চা নিয়ে কখনো নিজেদের মধ্যে হিংসে করা যাবে না। এখন যেমন মিলেমিশে আছো, তেমনি সারা জীবন মিলেমিশে থাকতে হবে। না হলে কিন্তু, তা না হলে কি হবে? না হলে সেই বাচ্চা আমি আমার কাছে ফিরিয়ে নেব। না না, আমরা সারা জীবন দুবোনের মতো থাকবো, আমাদের বাচ্চাকে সুখে রাখবো। ঠিক আছে, আমার ডালে দেখো একটা বড় সাদা রঙের ফুল আছে, সেই ফুলটা পেড়ে নাও। কিন্তু এই ফুল দিয়ে কি করব? আগে পেরেই তো দেখো না কি হয়। বাহ, ফুলটা তো খুব সুন্দর, আর কি সুন্দর সিকসিক করছে। এই ফুলটা বাড়ি নিয়ে গিয়ে পানিতে ভিজিয়ে রেখো, আর তারপর কাল সকালে তোমরা দুজন এই পানিটা খেও। সেই পানি খেলে তোমাদের দুজনের ভেতরে একজন গর্ভবতী হবে। যে কোনো একজন গর্ভবতী হবে? হ্যাঁ, যে কোনো একজন। আবার হিংসি করে কেউ একাই খেয়ে ফেলুন না, তাহলে কিন্তু একেবারেই বাচ্চা হবে না। না না লেবু গাছ, আমরা হিংসে করব না, আমাদের জীবনে একটা বাচ্চার খুব প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাও তোমরা। আর মনে রেখো, তোমাদের ব্যবহারের ওপর তোমাদের জীবনের সুখ নির্ভর করবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ লেবু গাছ, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। পরদিন সকালে, এই ছোট, সেই ফুলের পানি খেতে হবে তো। হ্যাঁ দিদি, চলো, আমি তো ভুলেই গিয়েছিলাম। ছোট, এখন বিধাতাই ভরসা। আমাদের দুজনের ভেতর বিধাতা যাকেই বাচ্চা দিক, একটা সুস্থ ও সুন্দর বাচ্চা হোক। কিছুদিন পার হবার পর দুবউয়ের ভেতরে বড় বউ অনুভব করলো যে সে সন্তান সম্ভাবা। তোমার আবার কি হলো এই সাত সকালে? মা, মাগো, আপনি দাদি হতে চলেছেন মা। কি কি বললে? এটা কি সত্যি? এই কথা শোনার জন্য আজ আমি এত বছর ধরে অপেক্ষা করছি। ও গনি, গনি রে, বাবা এই দিকে আয়। কি হয়েছে মা, ডাকছো কেন? তুই বাবা হবি রে, তুই বাবা হবি। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ রে বাবা, আমাদের বড় বৌমা মা হতে চলেছে। বড় দিদি, দিদি গো, আমার যে কত খুশি লাগছে। বড় বউ, আমি খুব খুশি হয়েছি। আমাদের এতদিনের স্বপ্ন এবার পূর্ণ হবে। আর ছোট বউ, এখন থেকে বড় বউয়ের দিকে খুব ভালো করে খেয়াল রেখো, কেমন? হ্যাঁ গো হ্যাঁ, সে কথা কি আর বলতে আছে নাকি? ছোট, তুই মন খারাপ করিস না। বাচ্চা আমার পেটে এসেছে তো কি হয়েছে, এর মা তো আমরা দুজনই, বল।
হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো। আমি একটু মন খারাপ করিনি, আমি খুব খুশি হয়েছি দিদি। দেখতে দেখতে দিন পার হতে লাগলো। বড় বউয়ের কোল জুড়ে একটা সুন্দর ফুটফুটে মেয়ে এলো। বাড়িতে সবাই খুব খুশি হলো। আহ, এই শূন্য বুকটা আজ পূর্ণ করলি রে মা। তুই আমাদের জীবনে আলো হয়ে এসেছিস, তাই আজ থেকে আমাদের মেয়ের নাম আলো। বাহ, অনেক সুন্দর নাম তো। দাও দাও, আমার মেয়েটাকে এবার আমার কোলে দাও। শোনো ছোট বউ, এখন থেকে তোমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। যেমন মিলেমিশে থাকতে তেমনি থাকবে। বড় বউ, তোমার মেয়ে হয়েছে, তাই যেন ছোট বউয়ের সাথে আবার হিংসে করো না। না না মা, আমরা দু বোন যেমন ছিলাম তেমনি থাকবো। আর ছোট, ও তো আমার মেয়ের আরেকটা মা। আমরা দুজন মিলে ওকে বড় করে তুলবো। দিদি, দিদি তুমি খুব ভালো, তোমার মনটাও খুব ভালো। আলো আমাদের কলিজার টুকরা, ওকে আমরা অনেক যত্ন করব। রিতা ও মিতা আলোকে অনেক যত্নে বড় করতে লাগলো। তাদের দুজনের মধ্যে কোনো হিংসে নেই, কোনো ঝগড়া বিবাদও নেই। আলো বেশ বড় হয়ে উঠল। আলো আসার পর থেকে আমাদের সংসারের সব অভাব অনটন দূর হয়ে গেছে। এখন আর আমাদের সংসারে কোনো অভাব অনটন থাকবে না। হ্যাঁ রে, আর সংসারে বাচ্চা কাচ্চা না থাকলে কি সেই সংসারে সুখ থাকে নাকি? এজন্যই তো এখন আমাদের সংসারে কোনো সুখের অভাব নেই। মা, ও মা, কোথায় তোমরা? আমি একটু খেলতে যাচ্ছি। না সোনা, এখন বাইরে যেতে হবে না। চারিদিকে পানি আর পানি, আর আকাশে কেমন মেঘ করেছে দেখতো। যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, আর বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। তোর খেলতে ইচ্ছে করছে সোনা? আমাদের বল, আমরা তোর সাথে খেলবো। না না মা, আমি দীপার সাথে খেলবো। তাড়াতাড়ি চলে আসবো। যাই না মা, তোমরা তো আমার সব কথা শোনো, এটা শুনবেন না? আচ্ছা ঠিক আছে, যাও, তবে সাবধানে খেলবে। ঠিক আছে মা। আরে বা, তুই এসেছিস? তোর মা তোকে আসতে দিল? হ্যাঁ রে দীপা, আসতে দেবে না কেন? আমার মারা তো খুব ভালো। চল, আমরা গোল্লা শট খেলি কি? আরে তোর কি ভাগ্য রে, সবার একটা মা থাকে, আর তোর কি না দুটো মা। আমাদের মা তো আমাদের মারে বকে, আর তোর মারা তোকে কত ভালোবাসে। হ্যাঁ রে, আমার পাড়া আমাকে খুব ভালোবাসে। আমি যেটা বলি সেটাই শোনে, আর কখনো আমাকে মারা তো দূরের কথা, বকাও দেয় না। তা হ্যাঁ রে দীপা, আসলে তুই খুব সুখী। তোর কোনো জিনিসের অভাব নেই, আর ভালোবাসারও অভাব নেই। তুই দুঃখ করছিস কেন? তোর বাবা মাও তোকে অনেক ভালোবাসে রে। সবার বাবা মাই তাদের সন্তানকে খুব ভালোবাসে। আলো, চল মা, তোকে কটা ভাত খাইয়ে দিই। অনেক সময় হয়ে গেছে তুই কিছুই খাসনি। ঠিক আছে মা, চলো, আমারও বড্ড খিদে পেয়েছে। কি গো বড় বউ, তোমার মেয়েকে নিয়ে ছোট বউ অত টানাটানি করে, তা তোমার রাগ হয় না? তোমার হিংসে লাগে না বুঝি? না মা, রাগ হবে কেন? ছোট তো আলোর আরেক মা। তাছাড়া আমার আলো একসাথে তার দুই মায়ের ভালোবাসা পাচ্ছে। আমি এতদিনে বুঝতে পেরেছি, আমার ঘরে দুটো লক্ষ্মী এসেছে। তোমরা সারা জীবন এমন খুশি থাকো মা। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, সারা জীবন তোমরা এভাবেই সুখী থেকো। তোমাদের দুজনের মধ্যে কোনো হিংসে নেই, কোনো ঝগড়া নেই। তোমাদের কাছে আলো খুব সুখী আছে। সবই তোমার জন্যে। তোমার জন্যই আজ আমরা এত সুখে আছি। তোমরাও খুব ভালো, আর আলো হলো তোমাদের দুই বউয়ের সুখী কন্যা।